জানি। আমি আমার একটা সবসময় ভাবনা থাকে যে আমি এই সময়, ও তুমিও অ্যাক্টর সিঙ্গার, সেটা বললেই আমি হতো। নাটক আচ্ছা, করতাম। বলো। তো ওই আমি স্টেজের ওই জায়গাটা নেব, ওই গানটার সময় আমি এই Okay. কোণে যাব, বা আমি 4টে গান এখানে দাঁড়িয়ে গিটার নিয়ে গাইবো, এবং সেটা আমার মুখভঙ্গি এরকমই হবে, আমি চোখ বুজে গাইবো, কিন্তু এই গানটা আমি চোখ খুলে গাইবো। এগুলো সব আমার ও মাথায় ভাবা আছে, আচ্ছা, বাহ মাথায় ভাবা আছে এগুলো। এগুলো কিছুটা হোমওয়ার্ক তো বাহ। করতেই হয়। কিন্তু আচ্ছা, সত্যি কি তোরা আলোটা জানিস যে ওই আলোটা আমি মানে বা মানে আলো যারা করছেন তারা কি জানে তুই ওইটা ওই স্টেপটার সময় ওখানে এগিয়ে যাবি? আমার ক্ষেত্রে যদি আমি যেরকম হ্যাঁ, তোর মানে ব্যাকস্টেজ ইনস্ট্রাকশনস গুলো কি থাকে? সেগুলো আগে থেকে রিহার্সাল করা থাকে, মানে যেখানে যেরকম পেলি না ধর রিহার্সাল স্কোপ। না, সেটা আমার, কারণ আমাদের একটা লিস্ট করা থাকে যে ধরো আজ এই সপ্তাহের 5টা অনুষ্ঠান এই গান হবে, ওকে, আর এই গানের এই লাইটিং হবে। আচ্ছা, সো এবং আমিও সেটা জানি যে কোথায় কখন দাঁড়াবো, এবং কখনো কখনো ফলো করে আমাকে, কখনো বেশ। কখনো ছেড়ে দেয়। পার্টিকুলার কয়েকটা গানে হ্যাঁ উই নো Okay. দ্যাট ওয়্যার উই হ্যাভ টু স্ট্যান্ড এন্ড যে কোথায় আলোটা পড়বে। এবার তুই পোশাকটা পরিস কিভাবে, মানে কি কি ভেবে করিস? পোশাকটা জেনারেলি ডিপেন্ড করে ব্যাকগ্রাউন্ডটা কিরকম অনেকটা আছে, নিশ্চয়ই। তার উপরে। এবার কি তুই অনেকগুলো চয়েস নিয়ে যাস? না, আমি কারণ জেনারেল যখন শোতে তুই একটা চেঞ্জ অনুষ্ঠান করার করতে কোনো রাজি হোস, তখন তুই কি কি জিনিস জেনে নিস তাদের কাছ থেকে, যে আমায় কটা স্টেজ দেবেন, যেমন একটা মানুষই জানে, আর কি কি জানিস তোর কারা- পারফরমেন্সটাকে পারফেক্ট করার জন্য? আমার যেরকম আমাদের একটা ক্রাইটেরিয়া থাকে যে ওই মঞ্চে বা ওই সংস্থার জন্য আগে কারা কারা পারফর্ম করেছে বা কারা কারা করবে, বেশ, তাতে কি হয় একটা অডিয়েন্সের টেস্ট আমরা বুঝতে পারি, বেশ, সেই অনুযায়ী একটা সিলেকশন হয়। বেশ, আর বাকিটা পারিস সেটা মোটামুটি? মোটামুটি। ওকে, আর বাকিটা তোমার ধরো নন বেঙ্গলি বা বেঙ্গলি ক্রাউড কি আছে বা অন্য কোনো ভাষার লোকজন আছে কিনা, তাহলে আমরা সেই ভাষার গান তৈরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর ভ্যারাইটিটা আমি না, যেটা আমার তো কারণ তোর পারফরমেন্স ফ্যাক্টরটা বেশি বলে আমার জোজোর বেলায় মনে হচ্ছে যে আমার মনে হয় জোজো কি পোশাক পরে গিয়েছে এটা লোকে মনে রাখে, তুই চাসও মনে রাখুক, চাস না, চাস তো? আমি যেরকম পোশাকের ক্ষেত্রে যেরকম মানে অফিসের প্রোগ্রাম বা কোনো ব্যাংকের প্রোগ্রাম বা ধরো কলেজ প্রোগ্রাম, এইগুলোর ক্ষেত্রে কিন্তু পোশাকের একটুখানি চেঞ্জেস হয়। আচ্ছা। যেরকম ধরো আর ফিল্ম অনুষ্ঠানে হলে অন্যরকম হয়। হ্যাঁ। বুঝতে পারছি, বুঝতে পারছি। একটা মানে কলেজের প্রোগ্রামে ধরো আমি একটা জিন্স তার উপরে একটা কুর্তি পরে চলে যেতে পারি, ওকে, তাতে কি হবে আমি একটু মানে আমার যদি একটু ক্যাজুয়াল লুক থাকে দে ক্যান ইন্টারঅ্যাক্ট উইথ মি। বুঝতে পারছি। মানে আমার যতটা কাছাকাছি আমি আর পৌঁছতে অফিসিয়াল প্রোগ্রাম হলে পরে আল ওয়্যার আ গর্জিয়াস পাটিয়ালা, যেটা দেখলে পরে মহিলারা বল বাবা ওই গয়নাটা আর এইটা আচ্ছা, অনেক আচ্ছা, বেশি সাজ। আচ্ছা, আচ্ছা। তোর কি কখনো কাউকে কলকাতার কোনো পারফর্মারকে মডেল করতে ইচ্ছে হয়েছে? হ্যাঁ, তাকে শিলাজিৎ, ওকে মডেল করতে ইচ্ছে হয়েছে কেন? আমার ওকে ভালো লাগে তাই। না, মডেল করতে ইচ্ছে হয়েছে কিনা হ্যাঁ, নিজে? আমার মানে মিউজিক ভিডিওতে, কারণ না না, সরি, আমি সেটার কথা বলিনি। আমি বলছি তোর তোর রোল মডেল হিসেবে কাউকে দেখেছিস কিনা? রোল মডেল কলকাতা পারফর্মার। আমি কিন্তু একজনের সঙ্গে ওই অনুষ্ঠানটা থেকে তোর মিল পেয়েছিলাম, কোন অনুষ্ঠানটা? ওই গয়নার অনুষ্ঠানটা। কি বলো? শ্রাবন্তী দি। তাই? হ্যাঁ, কি করে? আমার মনে হয়েছিল একজন সিঙ্গার, কিন্তু সে কমপ্লিটলি একটা অন্য কাজ ও করছে। আচ্ছা। এবং গান যে গাইতে জানেন, গান যে গাইতে পারেন এবং ওরকম ইন্টারেস্টিংলি গান গাইতে পারেন, সেটাকে তার স্বাদটা দিচ্ছেন বা দিচ্ছেন না, কিন্তু সেইটা আমি মনে করেছিলাম। শ্রাবন্তী ডেফিনেটলি উনি যেই ধরনের কাজ আমার করেছেন, মনে হয় যে আমাদের কলকাতার রিজনাল এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির একজন খুব ইম্পর্টেন্ট এবং কমপ্লিটলি আন্ডাররেটেড পারফর্মার হচ্ছেন শ্রাবন্তী। এই চার্ম, এই এনিগমাটা তারপরে কিন্তু খুব কম মানুষ ক্রিয়েট করতে পেরেছেন ওই এনার্জি ওই, লেভেল। হ্যাঁ, মানে exactly. ও নিজের সময় নিজের মতো করে নিজের ক্ষেত্রতে, আমরা যে তার আগে তো জানতাম গায়িকারা কথা বলে না, আর তিনি কটা কথা বলতেন, সুন্দর মুখার্জি কথা বলতেন না, বাই রুল কথা বলতেন না। তখন যে গানটাকে কথা দিয়ে মানে এই ইন্টারাকশন, ইন্টারাক্টিভ একটা জিনিস তৈরি করা, সে বরুণের সংসারই করুন আর যাই করুন করে, কিন্তু এটা কিন্তু শ্রাবন্তী দি। রূপঙ্কর, আমি এই রিসার্চটা দিয়েই দেখলাম যে তুমি একটা বেস্ট লিরিসিস্ট অ্যাওয়ার্ড পেয়েছো। আমার খুব ভালো লাগলো দেখে। আমাকে একটা জিনিস বলো, যে তোমাকে সত্যি মনে হয় যে ভালো লিরিসিস্ট হতে গেলে সত্যি কি ভালো মিউজিশিয়ান হওয়া দরকার? আচ্ছা, আমি এই অ্যাওয়ার্ডটা নিয়ে একটু বলি। বল। সেটা হচ্ছে
আমি যখন অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম আমার মনে হয়েছিল আমার সাথে যারা কম্পিটিটর ছিলেন, আমার সাথে যারা নমিনেটেড ছিলেন, কাজী কামাল নাসের ছিলেন, আর কে একজন ছিলেন, বিশেষত কামালদার কথা বলি, ওনার গানটা অনেক ভালো আমার গানের চেয়ে। আর আমি খুব লিরিসিস্ট হিসেবে নিজেকে খুব একটা নম্বর দিই না আর কি, আমি মনে করি না আমি খুব ভালো গান লিখি। আচ্ছা, তো যাই হোক, আমি কাউকে কিছু বলিনি আমাকে দেওয়ার জন্য, আমাকে দিয়েছিলেন, আবার তার জন্য আমি ধন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু যাই হোক, এবার লিরিসিস্ট হওয়ার জন্য মিউজিশিয়ান হওয়ার দরকার আছে বলে আমার মনে হয়, এবং ভালো মিউজিশিয়ান হওয়ার দরকার আছে বলে মনে হয়। মিউজিশিয়ান হওয়া মানে একটা কিছু বাজানো বা গান করা তা তো নয়, মিউজিশিয়ান হওয়া মানে সাংগীতিক বোধ। ঠিক, সেটা হওয়ার খুব প্রয়োজন আছে। সঠিক মানে লিরিসিস্ট সাংগীতিক বোধ হলেই হয়, পারফর্মার হওয়ার দরকার নেই। না, সাংগীতিক বোধ হলেই ওকে, যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ, এবং সেই জন্যেই সেই সাংগীতিক বোধটা ছিল বলে আমার আসলে কি মনে হয়, বিশেষত এই ছবির গানে টানে মনে হয় যেটা, যে আমরা এখন তো একটু লিরিক্সের দিক থেকে একটু অন্যরকম লেখা লিখি, কিন্তু এই যে আমি তোমাকে ভালোবাসি যা বা চাঁদ টাঁদ নিয়ে গান টান, যেগুলো যেভাবে পুলক বন্দ্যোপাধ্যায় লিখে গেছেন যত সহজভাবে, সেই সহজ লেখাটাও না আমরা মিস করি কিন্তু এখন, এটা আমার ভীষণ মনে হয়। আমার একটু অন্যরকম মনে হয়। আমার মনে হয় যে ওই সহজ লেখাটা আর আমরা লিখতে পারি না, হ্যাঁ। ভাবলে নিজের ন্যাকা ভাবি। আর কঠিন লেখা লিখতে গেলে যে সত্যি যে মেধাটা প্রয়োজন সেটাও নেই, ফলে সহজ বলেছো। লেখাটাও চলে ঠিক গেছে, বলেছো। আর মানে একটা জটিল লেখার জায়গাটাও তৈরি হয়নি। কারেক্ট দাদা, রাইট। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, মানে চাঁদ নিয়ে গান তো কম দিন ধরে লেখা হয়নি, না কিন্তু গানটার যে যিনি লিখেছেন তার ওই লাইনটা লিখতে এটা বোঝা যায় তিনি অত্যন্ত অকপটভাবে লিখেছেন। তার ওই লাইনটা লিখতে কোনো হেজিটেশন হয়নি, তার মনে হয়নি আমাকে আধুনিক মনে হচ্ছে না, তার মনে হয়নি যে না বাবা এসব চাঁদ ফুল জ্যোৎস্না আর লিখবো না। তাই তো। যখন সলিল চৌধুরী চাঁদ ফুল জ্যোৎস্না লিখবেন না বলছেন, সেটা গানের মধ্যে দিয়েই বলছেন, আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের, সেখানে ওটা বলছেন, এটা বলে গাইছেন। এবার হ্যাঁ, সেইখানে দাঁড়িয়ে তাহলে আজকে সত্যি আজকের বাংলা গান নানান দিকে যেতে পারে, নানান মানুষ নানান দিকে নিয়ে যাবে। কিন্তু যেহেতু তুমি নিজে গান বানাও, নিজে গান তৈরি করো, তোমার কোন বাংলা গানের কোন দিকটাতে যেতে তোমার ইচ্ছে করে? আমার যেমন ঋতুদা, আমি যখন প্রথমেই গান বাজনা জগতে এলাম, আমাকে তখন বলা হলো যে বিভিন্ন কোম্পানির লোকেরা বললো যে দেখো তোমার না, তুমি এটা তোমার জনার অফ মিউজিক, তোমার মানে একটা ইয়ে তৈরি করো, কি বলে, টার্গেট অডিয়েন্স তৈরি করো। আচ্ছা, হ্যাঁ, যারা রূপঙ্করের ফ্যান, হ্যাঁ, মানে যারা রূপঙ্কর, আমি না এটা কোনোদিন করতে পারলাম না, আমার এতদিনের গান বাজনা টার্গেট অডিয়েন্স করতে পারলাম না। অডিয়েন্সকে টার্গেট করার চেয়ে আমি চাইবো যে অডিয়েন্স আমাকে টার্গেট করুক, কারণ আমার গান শুনে কলেজে প্রচুর ছেলেমেয়েরাও নাচে, আবার অনেক বয়স্ক লোক ফোন করে আমাকে এরকমও বলে যে আমার ছেলে মারা গেছে, তোমার গান শুনে আমি আবার জীবন খুঁজি, সেটাও আমার কাছে পাওয়া, বাহ, তাই না? তো নিশ্চয়ই। আমি কখনোই মানে একটা পার্টিকুলার কারোর জন্য গান করব এরকম কোনো ভাবনা চিন্তা আমার কোনো দিনই ছিল না। এটা আমার সবসময় প্রচেষ্টা যে আমি সবার জন্য গান করব। আর নতুন ধারা বলতে আমার ইচ্ছে আছে, আমার না খুব ফোনেটিক্স ভাল লাগে। আচ্ছা, হ্যাঁ, তো আমি জানি না সেটা আমার শোতে খুব ইউজ করি, ব্যবহার করি, কিন্তু আমি জানি না আমার অ্যালবামের ক্ষেত্রে করতে পারবো কিনা, পড়লে কিভাবে করবো এখনো পথটা খুঁজে পাইনি। তবে আমার ইচ্ছা আছে ফোনেটিক্স দিয়ে, মানে একটা গানের মধ্যে সমস্তটা গানের কথা থাকলো না, বেশ, বাকিটা ফোনেটিক্স থাকলো, আবার কথাও থাকলো, বাহ। এরকম এটা ভাবনা চিন্তাটা নিশ্চয়ই, আছে। নিশ্চয়ই, দেখি হ্যাঁ। যদি সেটা পারি কোনোদিন করতে। ঘোষ এন্ড কোম্পানি